নির্বাচন কমিশন সংখ্যালঘু ভোটারদের সর্বনাশ করে দিচ্ছে। নির্বাচন কমিশন ধরে ধরে সংখ্যালঘু ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। প্রকৃত ভোটারদের তথ্য থাকা সত্ত্বেও নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে এবং সংখ্যালঘু নিয়ে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে। রাজ্যের শাসক দল তো বটেই, তার সাথে তার লেজু আরো বেশ কিছু মানুষ এবং দলের। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমরা এই বিষয় নিয়ে নিজেদের কোনো রকম বিরোধিতার জায়গায় রাখছি না, তার কারণ এটা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক হিয়ারিং হয়ে গেল এবং আজকে সদ্য তার আর একটা হিয়ারিং হলো। তাহলে রাস্তায় ঘাটে চিল্লাচিল্লি না করে, বিডিও অফিসে আগুন না লাগিয়ে, চেয়ার টেবিল না ভেঙে সুপ্রিম কোর্টে তো এই হিয়ারিং গুলো হচ্ছে, বাপু সেখানে গিয়ে হিয়ারিং করলেই হয়। আর এই এত হিয়ারিং এই ব্যাপারে গেছে যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে বিরক্ত হয়ে বলেই দিয়েছেন যে আর কত শুনবেন তারা। মানে মূল বক্তব্যের মূল মানে মনোভাবটা এই যে বারবার সুপ্রিম কোর্টের সবকিছু নিয়ে চলে আসলে তো খুব মুশকিল। তেমনি পাশাপাশি আজকে যখন মূল হিয়ারিংটি ছিল সেখানে দেখা গেল আরো অনেক সাপ্লিমেন্টারি পিটিশন সেখানে জমা পড়েছে যেগুলোকে তারা পাত্তাই দিলেন না। তার মধ্যে একটা ছিল মানে রাজ্য শাসক দলের এক নেত্রীর, যেখানে রাজ্যের এক সাংসদ আইনজীবী যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে এত এই মামলাটার সাথে এত সাপ্লিমেন্টারি মানে এত পিটিশন আবার কেন, এগুলো তো কোনো প্রয়োজনই নেই করবার, আর এগুলো শুনবও না। তখন রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা আজকে দাঁড়িয়েছিলেন, মানে একজন তো সদ্য সাংসদ হতে চলছেন আর একজন অলরেডি সাংসদ আইনজীবী, তারা সেখানে জানালেন যে তিনি চেনেনই না শাসক দলের নেত্রীর করা সেই পিটিশন, সেই শাসক দলের নেত্রীটি কে তারা চেনেনই না। সেটা কি মজার ব্যাপার না এগুলো, যে রাস্তাঘাটে এত প্রতিবাদ, এত চোখ রাঙানি, এত হম্বিতম্বি, কি দরকার আছে? দেশের তো আইন আছে এবং সুপ্রিম কোর্টে তার হিয়ারিং চলছে। তাহলে এখান থেকে তো এটা পরিষ্কার অন্তত যে সুপ্রিম কোর্ট অন্তত মনে করেনি বা করছে না এখনো পর্যন্ত যে একেবারে বেছে বেছে কোনো একটা কমিউনিটিকে এরকম নাম কেটে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো অন্তত এতক্ষণে এতগুলো হিয়ারিং হলো, মুখ্যমন্ত্রী নিজের করা পিটিশন এটা, এবং পরবর্তীতে তার অনেকে পার্টি হয়েছে, নতুন নতুন পিটিশনও তাতে যুক্ত হয়েছে। দেশের সুপ্রিম কোর্ট তো মনে করলো না এখনো পর্যন্ত যে ধরে ধরে নাম কাটা হয়েছে সংখ্যালঘুদের, ধরে ধরে প্রকৃত ভোটারের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। কই দেশের সুপ্রিম কোর্ট তো একবারও সেটা মনে করলো না, বরঞ্চ আরো স্বচ্ছ সুন্দর এসআইআর প্রসেসের জন্য জেলা জাজ, সিভিল জাজ তাদেরকে নিয়োগ করে রেখে দেওয়া হয়েছে স্পষ্টতা এবং নিরপেক্ষতার জন্য। হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রসেসকে তত্ত্বাবধানের জন্য। তারপরেও ধর্ণা এবং ধর্ণা মঞ্চকে হুমকি মঞ্চে পরিণত করে ফেলা প্রায়। কখনো রাজ্যপাল আগত মানে আসতে পারেন যে রাজ্যপাল, তাকে আসার আগেই হুমকি। কখনো রাষ্ট্রপতির সঙ্গে অসহযোগিতা এবং তার তৎপরবর্তীতে সেটার সমালোচনা হলে সেটাতে ক্ষেপে ওঠা। কখনো ওই মঞ্চ থেকে ওই কোনো একজন আইনজীবী সাংসদ সেখান থেকে জেহাদের ঘোষণা করে দেওয়া, এবং সব শেষে একেবারে 16 কলা পূর্ণ করে। এরকম তো কল্পনাই করা যায় না, যেটার নিন্দা আমরা এর আগের এপিসোডটাতে করেছি। একজন সাংবিধানিক পদে থাকা একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন একটি কমিউনিটি যদি ঘিরে ফেলে তাহলে 1 সেকেন্ডে 5 সেকেন্ডে সব শেষ করে দেওয়া যাবে। এ তো ভয়ঙ্কর উস্কানি, এ তো ভয়ঙ্কর ধরনের কি বলবো একটি কমিউনিটিকে মানে খেপিয়ে তোলবার চেষ্টা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এতই যখন এই সংখ্যালঘুদের প্রতি দরদ, আচ্ছা সংখ্যালঘুরা কি এতই সস্তা যে তাদেরকে যখন খুশি যেভাবে খুশি মানে এরকম হেঁকে দেওয়া যায়? হ্যাঁ, তাদেরকে কাজে লাগানো যায়, সোজা কথা। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা কি তাই মনে করেন এতটাই সস্তা একটি মানুষের জীবন? সেই সংখ্যালঘু ভাই বোনেদের
কেন ঘর ঘর থেকে, প্রত্যেকটি ঘর থেকে আইপিএস আইএএস এই সমস্ত বেরোচ্ছে না, ডাক্তার বেরোচ্ছে না, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে না, তাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কেন সুন্দরভাবে পেট ভরে খেয়ে সুন্দরভাবে লেখাপড়া শিখতে পারছে না, তাদের স্বাস্থ্য পরিষেবা আরো উন্নতি হচ্ছে না, তাদের গ্রামাঞ্চলের যে হাইজিন বা গ্রামাঞ্চলে যে সমস্ত সংখ্যালঘু পরিবার বাস করেন তাদের কর্ম জীবিকা উপার্জন এই সমস্ত নিয়ে কোথায় কোথায় কতটা চিল্লাচিল্লি হচ্ছে। হ্যাঁ, আর এই যে ধর্ণা, দর্শক আপনাদের এই এপিসোডে কয়েকটা ছবি দেখাবো, আপনারা বলতেই পারেন অনেক কিছু, কিন্তু এই ধর্ণাটা খুব বড় জায়গায় যদি করা হতো তাহলে কি খুব অসুবিধা হতো না? সেই জন্য মেট্রো চ্যানেলের ওইটুকু ওই জায়গাটাতে, আচ্ছা সেই জায়গাটাতেও অ্যাকচুয়ালি এই যে আজকে 3-4 দিন ধর্ণা হয়ে গেল, কত লোক হলো, রাজ্যের কত মানুষের মধ্যে না জানি একটু এই ধর্ণা এফেক্ট ফেলতে পারলো না? উনি আর বিরোধী সেই 2011 সালের বিরোধী নেত্রী নেই, আর এটা সিঙ্গুরও নয়, আর এখন উনি নিজেই শাসক, নিজের ছায়ার সাথে যুদ্ধ করছেন। আর তখন যুদ্ধটা ছিল তার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, যে বামফ্রন্ট সরকারের ভিতর থেকে অনেকবার দাবি উঠেছিল ওই মাচা তুলে দাও, মানে ওই স্টেজ উঠিয়ে দাও, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সেটা তোলেননি। তিনি বিরোধী রাজনীতির পরিসরটা রেখেছিলেন যে হ্যাঁ সবাইকে রাজনীতি করতে দাও, আর এখানে বিরোধী রাজনীতি করতে গেলে 100 বার শুধু থানা তো দেবেই না পারমিশন, প্রতিটা ক্ষেত্রে কোর্টে যেতে হবে কোনো একটা সভা করতে গেলে। দুর্গাপুজো সরস্বতী পূজার বিসর্জনও যেমন কোর্ট থেকে নিয়ে আসতে হবে, এই যে বিরোধীদের কোনো কিছু একটা মিটিং মিছিল করতে গেলে সেটাও হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হবে। কি আশ্চর্যের বিষয়, আমাদের এই রাজ্যে রাষ্ট্রপতিকে পর্যন্ত তার নির্দিষ্ট জায়গাতে সভা করবার, ভালো জায়গায় সভা করবার অনুমতি দেওয়া হয় না। বিরোধী রাজনীতির পরিসর এতটাই সংকুচিত করে রাখা, মিথ্যা কেস দিয়ে দেওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন রকমের হয়রানি থেকে শুরু করে নানান কিছু অভিযোগ বিরোধীদের। কিন্তু সংখ্যালঘুরা কি কতটা চিন্তিত এই পুরো বিষয়টা নিয়ে? আচ্ছা, আমরা জানি যে সংখ্যালঘুদের মধ্যেকার এই মুহূর্তে তাদের অভাব অভিযোগের কথা বলছে, এবং একটা দল তো যারা নিজেদেরকে সেকুলারই বলে, এবং তার যিনি এই মুহূর্তের প্রধানদের অন্যতম বিধায়ক এই নওশাদ সিদ্দিকী, যিনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নতির কথা বলেন, এবং যিনি ওপেন করে দেন যে একজন বিধায়ক কত টাকা মাইনে পায়, সেই মাইনেটা তার পাওয়ার দরকারই নেই। এছাড়া আরো অনেক দৃষ্টান্তমূলক তার অনেক বক্তব্য আছে। তেমনি সেই নওশাদ সিদ্দিকী এই এসআইআর এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের পিছনে এরকম চক্রান্ত হয়েছে, এটা কি মনে করেন? সেটা আমরা শুনবো আজকে। তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের এই মুহূর্তের নয়নের মণি, যিনি বাবরি মসজিদের ডাক দিয়েছেন, শিলান্যাস করেছেন, এবং যিনি একটি নতুন দলই গঠন করে ফেলেছেন, জনতা উন্নয়ন পার্টি, সেই হুমায়ুন কবির। বিতর্ক থাকতে পারে, কিনি এ বলে উনি ওই দলের ওই শাসক দলের বি টিম, ও বলে ও বিরোধী দলের বি টিম, আর উনি বলেন আমি নিজেই কিং মেকার। কখনো সেকুলার দলের রাজ্য সম্পাদক রাত্রির বেলা, সেকুলার দল সিপিএম, তার রাজ্য সম্পাদক রাত্রির বেলা তার সাথে গিয়ে মিটিং করে নেন। আবার কখনো কংগ্রেসের সঙ্গে তার জোট হব হব করে ভেঙে যায়, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং হব হব করে ভেঙে যায়, কখনো তিনি কি বলবো মানে মহাজোটের ডাক দেন। এখনো সেই জায়গাগুলো কি আছে সেটা অন্য এপিসোডের আলোচনার বিষয়, কারণ রাজনীতি সম্ভাবনার শিল্প, যে কোনো সময় যা কিছু হতে পারে, কেউ সেখানে শত্রু না, কোনো দল সেখানে অচ্ছুত না, আজকে যে শত্রু কাল সে বন্ধু। দেখুন একদিন সিপিএম আর কংগ্রেস মারামারি করে কত ঘর কত মায়ের কোল খালি হয়ে গেছে, আজকে দুজনে হাত ধরাধরি করে মিছিলে হাঁটে, সিপিএমও বন্ধু কংগ্রেসও বন্ধু। দেখুন এক সময় এই তৃণমূল এবং সিপিএম নিয়েই তো জমানা পরিবর্তন হলো,
তারা সেখানে কত কত ইস্যুতে মূল বিরোধী দল হচ্ছে বিজেপি, মানে মূল লক্ষ্য শত্রু হচ্ছে বিজেপি বলে কি সুন্দর বন্ধুর মতো একসাথে চেয়ার টেবিলে বসে বসে আলোচনা করে নেন। কাজেই রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। কিন্তু হুমায়ুন কবির, তার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেটুকু বেজ আছে, এবং তিনি নিজে যেটা বলেন যে আমি মোল্লাদের নেতা হতে এসেছি, হ্যাঁ, তাহলে এই দুজন এসআইআর নিয়ে ঠিক কতটা চিন্তিত চলুন তো সেইটা একটুখানি শুনে নিয়ে আমরা এপিসোডের একদম লাস্ট অংশটায় আসছি। চলুন আগে ওটা শুনে নি নওশাদ সিদ্দিকী কি বলছে আর হুমায়ুন কবির কি বলছেন। এরা সংখ্যালঘু নিয়ে এই যে এত চক্রান্তের অভিযোগ, সেটা নিয়ে তারা কি বলছে চলুন। বাদ কার গিয়েছে এখন কেউ বলতে পারবে কারো নাম বাদ গিয়েছে? আমার তো মানে জানা নেই কারো। 58 লক্ষ নাম বাদ গেছে। সেই 58 লক্ষের মধ্যে আমি বলেছি হইয়ে করার দরকার নেই। আপনার আমার যেই বুথে বাড়ি সেই বুথে খোঁজ নিন, বৈধ ভোটারে কি কারো নাম বাদ গেছে? মৃত ভোটার, দিয়ে আপনার শিফটিং ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এই তিনটে নাম বাদ গেছে। 58 লক্ষ। 58 লক্ষ তো কারো আমার তো কারোর কাছে, আমার কাছে রিপোর্ট আসলো না যে আমার নাম বাদ গেছে। কয়েকজনের গেছে, সেগুলো আবার ইনক্লুড করার জায়গা আছে। মুর্শিদাবাদ জেলায় এসআইআর এর খাড়ায় পড়ে 11 লক্ষেরও বেশি মানুষকে বিচারাধীন করে রাখা হয়েছে ভোটারদের। এত বড় একটা জেলা যেখানে 62 লক্ষ ভোটার, 90 লক্ষ মানুষের বাস, সেই জেলাতে এসআইআর করতে গিয়ে এসআইআর এ যখন খসড়া তালিকা টাঙানো হলো, তখন যে পরিমাণ নাম সেখানে ডেথ কেস বা ডবল নেমের কেস বাদ গিয়েছিল, আমাদের কোনো বক্তব্য ছিল না। আমরা সেটা মুর্শিদাবাদের মানুষ সকলে মিলে সব রাজনৈতিক দল কম বেশি মেনে নিয়েছে। কিন্তু যেটা 1,36,00,000 যেটা হিয়ারিংয়ের জন্য নোটিশ দেওয়া হলো, সেই নোটিশের রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীগণ এই এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন, বিএলও, বুথ লেভেল অফিসার থেকে শুরু করে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও, ইলেকশন ওসি, তারা সকলে মিলে যে ভুল পদ্ধতিতে যে এসআইআর এর কাজ করলো, বা প্রত্যেকটা মানুষের নাম তুলতে গিয়ে যে স্পেলিং ভুল করলো, তার জন্য আজকে 60 লক্ষেরও বেশি মানুষের গোটা রাজ্য স্তরে নাম পেন্ডিং রাখা হয়েছে, বিচারাধীন রাখা হয়েছে। তার মধ্যে দুঃখের বিষয় এই মুর্শিদাবাদে 11 লক্ষর বেশি। আপনারা শুনলেন দুজনের বক্তব্য, কি মনে হলো সেগুলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আগামী দিন ভাবি কাল বসে আছে পশ্চিমবঙ্গের এই মহা গুরুত্বপূর্ণ ভোটের জন্য, বা ইলেকশন যে প্রসেসটা চলছে এখনো পর্যন্ত, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই, এই দাবি সকলের মধ্যে থেকে উঠুক। তেমনি সংখ্যালঘু ভাই বোনেরা, সংখ্যাগুরু ভাই বোনেরা এই তফাৎ না রেখে একটি সুস্থ সমাজ গড়ে উঠুক, যেখানে আমরা বলতে পারি আমরা ভারতীয়, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা সকলে মিলে ভোট দেব। কিন্তু না, সেটা করলে তো মুশকিল। সংখ্যালঘু সংখ্যালঘু করে শুধু ধর্ণা মঞ্চ, এখানে ওখানে চিল্লা চিল্লি এই সমস্ত করলে কি সংখ্যালঘু মন কে সন্তুষ্ট করা আর যাবে বলে মনে হচ্ছে? ওই ধর্ণা মঞ্চেতে ঠিক কত লক্ষ সংখ্যালঘু এসে হাজির হলেন আজ পর্যন্ত? যদি তাই ভাবতে হয়, ধর্ণা মঞ্চের নামে হুমকি মঞ্চ হতে পারে, কিন্তু সংখ্যালঘু এবং ওই ভোটারদের, মানে প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার নাম করে মূলত বারবার করে যে কথাটা বলা হয়েছে, সংখ্যালঘুদের নাম চক্রান্ত করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রকৃত ভোটার যারা, তাদের নাম যদি বাদ পড়ে থাকে, সেটা নিয়েও তারা যে ব্যানারে লাগিয়ে রেখেছেন যে কথাটি প্রকৃত ভোটারের নাম বাদ নিয়ে প্রতিবাদ। আচ্ছা, সেটাই বা কত হাজার কত লক্ষ ওই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। 4টে দিন হয়ে গেল এই রকম পরাজয় ধর্ণা দিয়ে বোধহয় মুখ্যমন্ত্রীর সারা ক্যারিয়ারে এরকম পরাজয় বোধহয় নেই তার আন্দোলন জীবনে। এক সময় এটাও স্বীকার করতে হবে, তিনি ছিলেন বিরোধী আন্দোলনের এক লড়াকু নেত্রী, কিন্তু আজকে তিনি শাসক।
আজকে তিনি লড়ছেনটা কার সাথে? রাজ্য সরকারের স্টাফ দিয়েই তো, যেটা এই এতক্ষণ ধরে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এরা বললেন, আমরাও সেটা বারবার বলেছি, রাজ্য সরকারের স্টাফ দিয়েই তো এসআইআরটা হলো। এবং ভুল যদি করে থাকে সেই রাজ্য সরকারের স্টাফরাই তো করলো। এবং আরো আশ্চর্যের বিষয়, 194 জন, প্রায় 200-র ওপর বিডিওকে আজকে এদিক ওদিক বদলি করে দেওয়া হলো, যারা ওই ওই জায়গায় এসআইআর প্রসেসের সঙ্গে জড়িত ছিলেন। এর মানে কি? এর মানে তো পুরো এসআইআর প্রসেসটাকে তছনছ করে দেওয়া। যেখানে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, যেখানে সিইসি গণেশ কুমার এখানে রাজ্যের মধ্যে রয়েছেন, সেখানে দুম করে এই বিডিওদের বদলি করে দেওয়া। যারা ওই কাজগুলোতে ওই ওই এলাকার ওই ওই কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে এদিক ওদিক সরিয়ে দিয়ে কি বাঁচানো যাবে? যদি তাদের মধ্যে কেউ কেউ ভুল করে থাকেন, নির্বাচন কমিশনার আজকে বলে দিলেন কারো ছাড় পাওয়ার জায়গা নেই। এমনকি ভোট অপরাধ করে থাকলে ভোটের পরও নির্বাচন কমিশন তাদেরকে ছাড়বে না। তাহলে ধর্ণা ফেল। মূল যে কারণটার জন্য না, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, গণেশ কুমার সিইসি তিনি তার অবস্থান জানিয়ে দিলেন। আর মূল আপত্তির জায়গা যেটা এসআইআর, তার তো হিয়ারিং কমপ্লিটই হয়ে গেল। এবার অভিযোগ যদি থাকে তাহলে কার বিরুদ্ধে? সুপ্রিম কোর্টে তো বারবার হিয়ারিং হলো, এবার অভিযোগটা ঠিক কার বিরুদ্ধে? আর ধর্ণাটা ঠিক কার জন্য হচ্ছে? ছায়ার সাথে? তা সে মানুষ, ওই তো আজকে গণেশ কুমার তিনিই বলে দিয়েছেন যে এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে রাজনৈতিক কর্মসূচি যে কোনো মানুষের অধিকার, এবং তারা তাতেই খুশি থাকুন। কিন্তু জনগণকে এবার ভাবতে হবে, এবং জনগণ যদি ভোটের পরিসর পায়, তাকে বুথমুখী হতে হবে। তাকে ভোটের বুথে গিয়ে বোঝাতে হবে যে আমি এই দেশের, ভারতবর্ষের নাগরিক। পশ্চিমবঙ্গ একটি আলাদা দেশ নয়, এখানে ভারতবর্ষের সংবিধান চলবে, ভারতবর্ষের আইন চলবে। মানুষের ভাষার এই এপিসোডে এতক্ষণ পর্যন্ত আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে ছিলাম। এই এপিসোডে এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু আমরা এপিসোডগুলো করি, এবং আগামী এপিসোডে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে ফিরে আসছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। ততক্ষণ পর্যন্ত নমস্কার।